একটা বীভৎস নারকীয় হত্যাকাণ্ড গতকাল বিকেল থেকে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের নানা আলোচনার বিষয় হয়ে পরিণত হয়েছিল। রাইটলি আমাদের অনেকেরই বিশ্বজিৎকে কুপিয়ে হত্যার মতো দৃশ্য বলে অনেকের মনে হয়েছে। পার্থক্য আছে, তারপরও সেটার তুলনায় ওখানে অসংখ্য মানুষ প্রেজেন্ট ছিলেন, টিভি ক্যামেরা প্রেজেন্ট ছিল বিশ্বজিৎকে হত্যা, এবং দীর্ঘ সময় থেকে এ কাজ হয়েছে। এটা ইন্টেন্সিটিতে খানিকটা কম হলেও প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে এভাবে হত্যা করা হয়েছে। কেউ কেউ দেখছেন, আমি এগুলো দেখার যোগ্য বলেও মনে করি না, মানে এগুলো দেখা যায় না, আর এটা এতটাই ব্রুটাল, কিন্তু কিছু মানুষ এটা করছেন। অনিবার্যভাবে অনেকগুলো ডাইমেনশন তৈরি হয়েছে, সবগুলো ডাইমেনশন নিয়ে কথা বলতে চাই, এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, কারণ এই হত্যাকাণ্ডের সাথে যিনি প্রধানত জড়িত তিনি বিএনপির অঙ্গ সংগঠন যুব দলের একজন কর্মী, এবং উনি শুধু তাই নয়, উনি কোনো গুরুত্বপূর্ণ পদ চাইছেন এরকম মিডিয়াতে দেখলাম। সুতরাং বিএনপির দায়ভার বা এই প্রেক্ষাপটে এই সিচুয়েশনগুলোতে বিএনপির কি করা উচিত, বা যে জায়গায় এসে ঠেকেছে সবকিছু বিএনপির কি করা উচিত, সেগুলো নিয়ে কিছু আলাপ করা দরকার আছে। কি কি আলোচনা সামনে আসলো তার আগে একটা গুরুত্বপূর্ণ আলোচনা কম এসছে সেটা নিয়ে বলি, তারপর বিএনপি বা অন্যান্য ইস্যু নিয়ে কথা বলবো। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই জায়গায় এসে ঠেকেছে, একটা বিরাট কারণ সরকারের নির্লিপ্ততা। বহু জায়গায় আমরা দেখি, এটাও চাঁদাবাজির একটা কেস বলে বলা হচ্ছে, চাঁদাবাজির অভিযোগ, এটা সেটা, খুনের অভিযোগ, কিন্তু কোথাও আমরা সরকারকে খুব সিরিয়াসলি কাজ করতে দেখিনি। একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, বলা হয় উনি ভালোই মানুষ, ইদানিং ভাইরাল হচ্ছেন, একজন পুলিশ সদস্যকে কি কি দেখাতে বলছেন, নামাজ পড়তে বলছেন, বোকা বোকা লুক নিয়ে সব কথা বলেন। হতেই পারেন তিনি সৎ মানুষ, কিন্তু আটারলি ব্যর্থ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, কিন্তু তাকে সরানো হয়নি। মানে সরকার সেই ইচ্ছেও নেই যে না, উনি কিছু করতে চান, পরিবর্তন অন্তত এই বার্তাটা দেয় যে সরকার সিনসিয়ার। প্রধান প্রশ্ন হচ্ছে সরকার কেন আইন শৃঙ্খলার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। দেশে ল অ্যান্ড অর্ডার বলে আদতে কিছু নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি খারাপ কর্মকাণ্ড তুলনামূলকভাবে কম ঘটছে। আমি শুনেছি কেউ কেউ বলছেন যে কোনো ক্ষেত্রে, সে ধরে নিলাম তাত্ত্বিকভাবে যে বিএনপির কোনো ক্রিমিনাল ক্রাইম করলো বিএনপি দলের কেউ, তারপরে ধরলাম বিএনপিকে তাকে অনেক ক্ষেত্রে তারা বহিষ্কার করলো, তারপর পুলিশ যখন ব্যবস্থা নিতে যায় তারা অনেকেই নাকি অনেক বড় বড় নেতার ছত্রছায়া আছে, এবং বিএনপির কারণে তারা কাজ করতে পারছেন না। এইটা একটা সরকার অজুহাত দিতে পারে, প্রকাশ্যে কিন্তু দিতে হবে তাহলে, যে বিএনপি তাদেরকে পদক্ষেপ নিতে দিচ্ছে না। আর আমি পাল্টা প্রশ্ন করব, যে সরকার বিএনপির চাপে তার পুলিশ বাহিনীকে, বা এখন তো সেনাবাহিনী মাঠে আছে, তাকে ঠিক মতো কাজ করাতে পারে না, তাহলে সেই সরকারের ক্ষমতায় থাকার ন্যূনতম কোনো রাইট আছে? সেই সরকার কিভাবে এই দেশে একটা মোটামুটি ভালো নির্বাচন দিয়ে যাবে? ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দূরেই থাকুক। তো সরকারের ব্যর্থতা নিয়ে আমাদের প্রচুর শোরগোল করতে হবে। এই ঘটনায় গ্রেফতার হয়েছে দেখলাম, তাতে কিছু আসলে গেল না, কারণ এই ঘটনাগুলো এত হয় কারণ এর আগে বহু ক্ষেত্রে সরকার কিছুই করে নাই, আমরা যে মবের আলাপ করি, কি ঘটেছে, কার বিরুদ্ধে কি করেছে, কিছুই করে নাই। ফলে একটা নৈরাজ্যের পরিস্থিতি আসলে ভালোভাবেই তৈরি হয়েছে। প্রচুর যে আলোচনাটা সামনে আসছে, যেটা খুবই মর্মান্তিক একটা, মানে অন্যায় আলোচনা এভাবেও বলবো, সেটা হচ্ছে এরকম যে এই যে মারা গেলেন, তিনি ভালো লোক ছিলেন না, তিনি হাজী সেলিমের ক্যাডার ছিলেন, তিনি বিএনপিতে রিসেন্টলি জয়েন করেছেন। কেউ বলছেন নিরীহ ব্যবসায়ী না, উনি বিএনপিতেও জয়েন করেছিলেন, হ্যাঁ এরকম ছবি ঘুরে বেড়াচ্ছে, এবং তিনি নিজেও চাঁদা চাইছেন, অন্যকে আঘাত করছেন, এরকম সিসিটিভি ক্যামেরার ফুটেজও আমাদের সামনে এসছে। এই প্রবণতাটাও খুবই ভয়ঙ্কর। এটা একটা রাষ্ট্র গঠনের যে পথে আমরা যেতে চাই তার সাথে সাংঘর্ষিক। আমার একটা ব্লগের লেখার হেডলাইনের কথা মনে পড়ল, তখন ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। দেখতাম ব্লগে কেউ ইলিয়াস আলী ঢাকা ইউনিভার্সিটিতে থাকার সময় কি করেছেন ধরনের আলোচনা করে তার নামে অনেকগুলো কুৎসা দিয়ে বলার চেষ্টা করছেন যে তিনি খুব খারাপ মানুষ ছিলেন। তখন আমি একটা হেডলাইন আমার একদম স্পষ্টভাবে মনে পড়ে, ভীষণ খারাপ, কোট আনকোট, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া কি জায়েজ? সুতরাং আমরা কেউ কখনো কোনোভাবে যেন এইরকম একটা বিভৎস মৃত্যু কার হয়েছে, তিনি কি সন্ত্রাসী নন, চাঁদাবাজ নন, আওয়ামী লীগ ছিলেন সেখান থেকে এখানে এসছেন, সেই আলাপে যাওয়া অন্যায়।
এটা আমরা করতে পারি না। এই মুহূর্তে অন্তত প্রশ্ন আসে না, স্পষ্টতই মনে হবে এই বিভৎসতাকে এক ধরনের ঢাকা দেওয়ার জন্য এটা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, যিনি হত্যা করেছেন, যিনি হত্যা কয়েকজন জড়িত ছিলেন এবং এই হত্যাকাণ্ডটা এত বিভৎস, আমি বর্ণনা পড়েছি, আমি আবারও বলছি আমি এটা দেখতে পারিনি। বুকের উপরে উঠে লাফানো হয়েছে, পাথর দিয়ে মারা হয়েছে। মানে মৃত্যুটা নিয়ে যদি একটু কথা বলি, যে মৃত্যুর ধরন কেমন, কিভাবে কাউকে হত্যা করা হচ্ছে, এটাও ম্যাটার করে। দিনের বেলা প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে আধমরা একটা মানুষকে পাথর দিয়ে এভাবে হত্যা করা হয়েছে, লাফানো হয়েছে শরীরের ওপরে। ব্রুটালিটিটা কোন জায়গায় গেছে সেটা আমাদেরকে প্রমাণ দেয়। একই সাথে এটাও জরুরি কথা, কারো খুব হ্যাডাম না থাকলে কোথাও না কোথাও থেকে আমরা আসবো সেই জায়গায়, যে কারণে বিএনপির আলোচনা আসবে। সে প্রকাশ্য দিবালোকের রাস্তায় কাউকে এটা করতে পারে না, তার ইচ্ছে করলেও পারে না। সে জানে তার কোথাও একটা হ্যাডাম আছে, সেটা করতে পারে। এই লোকও যিনি হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন, তিনিও আওয়ামী লীগেরই লোক ছিলেন, এখন বিএনপির সাথে এসে যুক্ত হয়েছেন। এই আলাপও কেউ করছেন। তো কি হলো, কেন হলো এই আলাপ? প্রশ্নই আসে না এসব আলাপ করার। এই ঘটনাটা পর আবার একটা বিভৎস আলোচনা করা শুরু হলো। দল হিসাবে বিএনপি শেষ হয়ে গেছে, বিএনপিকে শেষ করে দিতে হবে, বিএনপির আর কোনো কিছু থাকতে পারবে না, এই আলাপ করা। এই জায়গায় আসবো, এটা অন্যায়। বোঝা যাচ্ছে কেউ বসেই ছিল এরকম কিছু ঘটার, সো দ্যাট বিএনপিকে শেষ করে ফেলা যায়। কোনোটাই ভালো ফল আনবে না দেশের জন্য। বিএনপির লোকজনের চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিন থেকে আছে। আমি আমার অনেক ভিডিওর ভেতরে এসব নিয়ে কথা বলেছি। অবশ্য কারো কারো ক্ষুব্ধতা আছে যে আমি সেটা নিয়ে কেন প্রতিদিন বলি না। আমি অনেক বিষয় নিয়ে, একই বিষয় প্রতিদিন, আমি মব নিয়ে যতবার বাজে মব হয়েছে ততবার কথা বলেছি। কেউ কেউ মনে করেন যতবার চাঁদাবাজি হবে আমার ততবার কথা বলার কথা ছিল। না বলার কারণে আমি বিএনপি দালাল হয়েছি অনেকের কাছে। আই ডোন্ট মাইন্ড। কিন্তু বিএনপির লোকজন যখন চাঁদাবাজি করছে বিভিন্ন জায়গায়, বিএনপি বহু মানুষকে অভিযোগ বহিষ্কার করেছেন, তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়ার কথা ছিল, নেওয়া হয় নাই। কিন্তু আমি তারপরও বলছি, দেশে মব যা করছে, বিশেষ করে ইসলামের নামে ধর্মের লেবাস, এগুলো কোনোটাই ধর্ম না। এটা প্রত্যেকটা সব লোকজনকে আমি ধার্মিক বা ধর্ম বিশ্বাসী বলতেও প্রস্তুত নই। এটা আমি না, ইভেন খুব গুরুত্বপূর্ণ ধর্মগুরুরাও বলেছেন। সেটার ওজন, সেটা আমাদের সমাজে যতটা ক্রাইসিস তৈরি করে তার তুলনায় এই চাঁদাবাজিগুলো খুব বড় বিষয় না। আমাদের অনেকের ব্যক্তিগত জীবনে চাঁদাবাজি বা এগুলো প্রভাব ফেলে বলে আমরা ক্ষুব্ধ হই, কিন্তু আমরা একটা স্টেটের আলোচনায় এটা আসলে অত বড় না। আমি একদিন বিস্তারিত কথা বলবো এই বিষয়ে। কিন্তু এই চাঁদাবাজি বা রেন্ট সিকিং অর্থনীতির ভাষায় সেটা শেষ পর্যন্ত এই জায়গায় এনে ঠেকিয়েছে। বিএনপির তার নিজের বহু মানুষ এই সংখ্যাটা নিয়ে ফ্যাক্ট চেক করে দেখা গেছে যেটা মিডিয়ায় আসে 100-র বেশি সেটা না, কিন্তু তারপরে যে সংখ্যাটা ঠিকঠাক মতো ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে নিশ্চিত করা গেছে এই সংখ্যাটাও বিরাট। 40-50 জন বা তার চেয়ে বেশি মানুষ নিজেদের মধ্যে এই অন্তর্কুন্দলে তাদের প্রভাব, তাদের এই রেন্ট সিকিংয়ের যে চর্চা সেটা টিকিয়ে রাখার জন্য করেছেন। বিভৎস তথ্য। এটা ভিডিও আমাদের সামনে এসেছে বলে আমরা অনেক বেশি আহত হয়েছি। এই ভিডিও নেওয়া যায় না, কিন্তু একই সাথে বলছে একটা মানুষকে গুলি করে মেরে ফেলারও যদি ভিডিও থাকে আর এই ভিডিও দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এর মধ্যে শিয়ার জিঘাংসা আছে, এর মধ্যে শিয়ার হ্যাডাম আছে। আমাকে কেউ কিছু করতে পারো না, আমি দিনের বেলায় এভাবে পাথর দিয়ে থেতলে মানুষ মেরে ফেলতে পারি। কেউ না কেউ, কারা না কারা অবশ্যই এর সাথে জড়িত আছেন, তার হ্যাডামের উৎস সেটা। দীর্ঘদিন থেকে বিএনপির বিরুদ্ধে নানা ক্যাম্পেইন চলছে। অনেক ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা করবে বিএনপি, যেহেতু রাজনীতি করে, মাঠে অপরাপর রাজনৈতিক দল যেহেতু আছে, এখন তারা কেউ যথেষ্ট সুযোগ পেলে করতো কি করতো না আলাপের চাইতে। এটা ফ্যাক্ট যে বিএনপি, আবারও বলছি, বিএনপির লোকজন যে ধরনের অপরাধে জড়িয়েছে বিএনপি নিজে প্রমাণ আছে, কারণ বিএনপি নিজে বহিষ্কার করেছে কয়েক হাজার এই ধরনের নানা রকম অপরাধের কারণে। এখানে বহিষ্কার সম্পর্কে বলি, এই পুরনো ঢাকার ঘটনাটার বহিষ্কারটাও একটু বিএনপির দিক থেকে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতা বলবো আমি। সেটা হচ্ছে তারা গতকাল তাকে বহিষ্কার করেছেন, অথচ এই ঘটনা ঘটেছে তার দুদিন আগে। কেউ কেউ বলেন মিডিয়ায় আসেই নেই, ভাইরাল হওয়ার আগে। এটাও ঠিক না। মিডিয়াতে কোনো মিডিয়াতে আমি দেখেছি, মেইনস্ট্রিম মিডিয়াতে, পত্রিকাতে এটা আগেই এসছে। এরপর ভিডিওটা পাওয়ার পর আবার নতুন করে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। তো বিএনপির তো জানা উচিত ছিল যে এই রকম ঘটনা ঘটেছে এবং মিডিয়াতেও এসছে,
এই তীব্র শোরগোল হওয়ার আগে, ভিডিও ভাইরাল হওয়ার আগে বিএনপি তাকে কেন বহিষ্কার করেনি, এই প্রশ্ন আমরা করতে চাই। এবং বিএনপি এখানে এটা অ্যাপ্রিসিয়েবল, বিএনপি বহুবার ট্রুলি তাদের এই বহিষ্কারের সাথে সাথে অপরাধীদেরকে ধরার জন্য আলাপ সামনে এনেছেন। বিএনপিকে আসলে খুব সিরিয়াসলি এগুলো ঠেকানোর চেষ্টা করতে, আমি জানি বিএনপি সরকারে নাই, বিএনপির অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই। আমি থানা যেদিন বিএনপি আক্রমণ করেছিল পাটগ্রাম থানা এবং দুজনকে ছাড়িয়ে নিয়ে গেছে, সেদিনও আমি বলেছিলাম বিএনপির উচিত হবে কাউকে অ্যাসাইন করা টু মনিটর যে সরকার এটা এদেরকে ধরার জন্য ইয়ে করছে কিনা। শুধু সেটা না, এই ঘটনা যেটা ঘটলো, এই ঘটনায় শুধু একজন দুজন বহিষ্কার নাকি এরকে কেন্দ্র করে এখানে একটা বড় অংশ, এই কমিটি বিভিন্ন রকম আছে, তাদেরও এক ধরনের দায় দিয়ে, কারণ আমি বলছি যে হ্যাডামের একটা উৎস আছে, এগুলো খুঁজে বের করে একটা এক্সাম্পলারি স্টেপ বিএনপির আসলে নেওয়া উচিত। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ যে পাল্টে গেছে, বাংলাদেশের বহু মানুষের, অসংখ্য মানুষের চিন্তা যে পাল্টে গেছে, এটা বিএনপির টপ লেভেল, একেবারেই যিনি টপে আছেন তিনি খুব ভালোভাবে রিয়েলাইজ করেন বলে আমি তার প্রকাশ্য বহু কিছুতে দেখি, তার বক্তৃতা, তার লেখা, টপ লিডারশিপে অনেকের সাথে কথা হয়, সেখানেও দেখি যে তারা সেটা ফিল করেন, বোঝেন। কিন্তু বিএনপির মধ্য থেকে নিম্ন পর্যায়ের একটা বিরাট অংশ শেখ হাসিনার মতো মগের মুল্লুক কায়েম করবেন বলে খোয়াব দেখেছেন, মানে তারা শেখ হাসিনার মগের মুল্লুক সরিয়ে তার মগের মুল্লুক আনবেন, এই খোয়াব হয়তো দেখেছেন। বহু ক্ষেত্রে তাদের আচরণ সেই রকম। এখন সেটার লাগাম কিভাবে পড়াবে সেটা বিএনপি জানে। যে বলেছি যে শুধুমাত্র একজন দুজন না, একেবারে কার প্রভাবে, কার হ্যাডামে তাদের হ্যাডাম তৈরি হয়, সেরকম কিছু মানুষজন খুঁজে বের করে খুবই টাফ কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারেই জরুরি বলে আমি মনে করি। অনেক রকম বিপদ না হয়ে আছে, এরকম প্রত্যেকটা আইন শৃঙ্খলার ঘটনা নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়, বুঝতে হবে বিএনপির। এবং যে ক্যাম্পেইন তার বিরুদ্ধে হচ্ছে, এবং যে কথাটা শুরুতে বলছিলাম, এর মধ্যে একটা বিভৎস অন্যায় ক্যাম্পেইন হচ্ছে, মানে পারলে এখন বিএনপি নিষিদ্ধ করে দিতে হবে টাইপের আলাপ কেউ তোলার চেষ্টা করছেন। বিএনপির প্রতিপক্ষ যারা আছে তারা তাদের ক্যাম্পেইনে, তাদের নির্বাচনের ক্যাম্পেইনে, পলিটিক্সের ক্যাম্পেইনে এটা ব্যবহার করবেন, তারা চেষ্টা করবেন তাদের দল কত ভালো, আর যে দলটা ক্ষমতায় যেতে পারে বলে বলা হচ্ছে সেই দলটার কত খারাপ, সেগুলো তারা বলবেন। কিন্তু যেভাবে পুরো সংগঠনকে দায়ী করে, সেই সংগঠনের পুরো সম্পূর্ণ দায় চাপিয়ে সেই সংগঠনকে ধ্বংস করে দেওয়ার খোয়াব কেউ কেউ দেখেন, এটা খুব বিভৎস ব্যাপার। বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা বিএনপি, যে বিএনপিটা জনগণের মনের ভাষা বুঝবে, সে 50 বছরের দল, তার অনেক রকম ডিনামিক্সের মানুষ আছে, সে একটা যখন রাজনৈতিক সংস্কৃতি অত ভালো পর্যায়ে ছিল না সেই সময়ের মধ্য দিয়ে গেছে, এবং একটা মারাত্মক ফ্যাসিস্ট এবং একটা অংশ পরে মাফিয়া রেজিমের বিরুদ্ধে সে লড়াই করে গেছে। সেইটার মধ্যে থেকে, এর মধ্যে এটা একটা রিস্কি, আপনি যখন এরকমদের সাথে ফাইট করেন আপনার নিজেরও সেই চরিত্র পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আপনি তো ওই ভাষায় কথা বলেছেন দীর্ঘদিন। কিন্তু বিএনপিকে এর পরও, আমাদের তার এই সব প্রবলেমের পরও বিএনপিকে এই দেশের স্বার্থে লাগবে একটা মধ্যপন্থী দল, খুবই জরুরি। আজকে হয়তো আমাদের এই অন্যায়, অনিয়ম, খুনাখুনিগুলো দেখে খুবই খারাপ লাগছে, কিন্তু একটা দেশের রাজনীতিতে একটা মধ্যপন্থী বড় দলের কত বড় ভূমিকা, কত বড় গুরুত্ব, এটা আমরা অনেকে আসলে জানি না। ওই গুরুত্ব মাথায় রাখতে হবে। সুতরাং বিএনপির সমালোচনা করতে হবে, টাফভাবে করতে হবে, এবং বিএনপির উপর চাপ তৈরি করতে হবে যাতে বিএনপি নিজেকে শুধরে নেয়, টপ না একেবারে বটম পর্যন্ত। কারণ আমরা চাইবা না যে দীর্ঘ সময় এই দেশ বিএনপি দ্বারা শাসিত হবে বা বিএনপি দেশ পরিচালনা করবে, যদি ফেমিস্টিকলি বলি। সুতরাং বিএনপিকে ঠিক আমাদের স্বার্থেই করে নিতে হবে, কিন্তু কোনোভাবেই এরকম আলাপ আমরা যেন না করি যে এটা দিয়ে সব শেষ হয়ে গেল, এই পার্টিটাকে শেষ করে দিতে হবে। এগুলো যদি আমরা করতে যাই, বাংলাদেশকে যারা গণতান্ত্রিক পথে দেখতে চায় না, মূলত তাদের পারপাস আমরা সার্ভ করি, এটা হতে পারে না, এটা হওয়া উচিত না। খুতবায় দেয়া বক্তব্য পছন্দ হয়নি বলে একজন ইমামকে কুপিয়েছেন একজন মুসাল্লি। যিনি কুপিয়েছেন তিনিও বিশ্বাসী মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, তিনি নামাজ পড়তে এসছেন, আর যিনি ইমাম তিনি তো ইমামই। কুপিয়েছেন কারণ তার ভার্সন মতো তিনি বক্তব্য দেননি, তাই কুপিয়েছেন। তিনি যে বক্তব্য, ইমাম যে বক্তব্য দিয়েছেন, আমি খুব বিস্তারিত খেয়াল করিনি, আমি দেখলাম যে তার অসন্তোষ আছে, যে তিনি ইমামের বক্তব্য ধর্মেরই থিওলজিক্যাল ব্যাখ্যাই তার কাছে ভালো লাগেনি, তাই তিনি এই কাজটা করেছেন। আসবো এই জায়গায়, এবং আমরা আসলে একটা ক্রমাগত একটা বিপদের দিকে ধাবমান আছি, আমরা হয়তো ধরতে পারছি না। এর সাথে মিলিয়ে আরেকটা ঘটনা একটু বলতে চাই, সেটা এটার সাথেই রিলেট করা যাবে।
জুলাই মাসে আমাদের মেট্রো রেলের অনেকগুলো পিয়ারে গ্রাফিতি আঁকা হচ্ছিল সরকারের পক্ষ থেকে। এর মধ্যে নানান রকম অন্যায় অবিচার, শাপলা চত্বরের অবিচার থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার উপরে হওয়ার অবিচার, সব কিছুর মধ্যে ব্লগার হত্যাকাণ্ডকে ওখানে আনা হয়। সেই ব্লগার হত্যাকাণ্ডের মধ্যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, কারো কারো ছবি এঁকে সেই হত্যাকাণ্ডটাকেও ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তারপর এটাকে প্রকাশ্যে আহ্বান জানানো হয়েছে যে এই গ্রাফিতি মুছে দিতে হবে, এবং শেষ পর্যন্ত গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে। ব্লগার হত্যাকাণ্ড, অনেক ব্লগার অত্যন্ত বিভৎস কাজ করেছেন, কোনো সন্দেহ নাই। যে ভাষায়, যেভাবে তারা ধর্মের বিরুদ্ধে, নবী রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলেছেন, এটা মানতে দ্বিধা নেই। এটা আহত করবে মানুষকে, সত্যিকার অর্থেই করবে। বিশেষ করে কেউ কেউ কয়েকজন আছেন বিভৎসতম ভাষায় এগুলো করেছেন। এখন এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে, মানে হত্যা কে করেছে এটা নিয়ে প্রচুর প্রশ্ন আছে, এবং এই যুক্তি খুব যৌক্তিকভাবেই আছে। সেটা হচ্ছে শেখ হাসিনার সরকার এই কাজগুলো করিয়েছেন। আর যুক্তিটা কেন আমি বলি, 14 সালের নির্বাচনের সময় শেখ হাসিনা চেষ্টা করেছেন বিশ্বকে এবং দেশের মানুষকে এটা বোঝানো, শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকেন বাংলাদেশ ইসলামী এক্সট্রিমিস্ট বা জঙ্গিদের হাতে চলে যাবে। এজন্যই হেফাজতের একটা বিরাট সমাবেশ করতে দেন এবং সেটাকে ছত্রভঙ্গ করেন। মানে তিনি দেখাতে চান আমি একমাত্র এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। খানিকটা শাপলার সাথে রিলেটেড ছিল ওই ব্লগারদের লেখাগুলো। আমাদের মনে আছে নিশ্চয়ই, একজন বিশেষ ব্লগারের লেখা প্রথম আসে এবং সেটাকে ভিত্তি করেই শাপলার এই জমায়েতটা তৈরি হয়, এই প্রতিবাদটা তৈরি হয়। তাহলে আমরা খেয়াল করব এই প্রত্যেকটা জিনিস আদতে শেখ হাসিনার পক্ষে গেছে, শেখ হাসিনাই করতে দিয়েছেন। ব্লগার হত্যাকাণ্ড যখন হলো তখন এটাকে জঙ্গিদের কাজ এটা পোট্রে করা গেল সামনে, এবং এটা শেখ হাসিনাকে ক্ষমতায় থাকায় সাহায্য করেছে। এটা শেখ হাসিনা করেছে নাকি কেউ অতি উৎসাহী হয়ে করেছেন সেটা সরিয়ে রেখে বলছি। আমি মনে করি এটা শেখ হাসিনা করিয়েছেন, এটা শেখ হাসিনার চক্রান্ত, কেউ তর্ক করতে পারেন, আমি সরিয়ে রাখি। কিন্তু এই কাজগুলো শেখ হাসিনার ন্যারেটিভকে জাস্টিফাই করতে, এস্টাবলিশ করতে দুর্দান্তভাবে সাহায্য করেছে, এটা নিয়ে তো কোনো কনফিউশন নেই। এখন সেই মানুষগুলো যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেটা শেখ হাসিনা করুক বা আর কেউ করুক, কারো কাছে এতই খারাপ লেগেছে তিনি খুন করে ফেলেছেন, হোয়াট এভার ইট ইজ, তখন তাদেরকে খুন করার আহ্বানও প্রকাশ্যে জানানো হচ্ছিল। একটা স্বাধীন রাষ্ট্রে কি এটা হতে পারে? এই প্রশ্নগুলো করা দরকার। খুবই অপ্রিয়, খুবই রিস্কি। আমি জানি যে আমি কথা বলছি, আই মাইট বি ট্যাগড, আমাকে ট্যাগ করা হয়। আমি ছাত্র ইউনিয়ন করতাম, জীবনে কোনোদিন ছাত্র রাজনীতি করিনি, কোনোদিন। আমি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছি, যে কেউ খোঁজ নিলে জানতে পারবেন। সেটা বিষয় না, ধর্মবিদ্বেষী, ধর্মবিরোধী, এটা একটা দিয়ে দেয়া গেল তো, যে কাউকে দিয়ে দিলেই তো তার জীবনকে বিপন্ন করে ফেলা যায়, সেটা হতে পারে। সেই ঝুঁকি নিয়েই কথা বলছি, সত্যি সেই ঝুঁকি নিয়ে কথা বলছি। একটা রাষ্ট্রে কোনো মানুষ অপরাধ করেছে, সেটা আমার যত খারাপ লাগুক না কেন, আমাকে যত আহত করুক না কেন, এটারও কেউ ব্যাখ্যা দেন যে রাষ্ট্র দরকার নেই, নিজেই খুন করে ফেলা যাবে। কিন্তু একটা রাষ্ট্রে বসবাস করতে হলে এই নিয়মগুলো মেনে বসবাস করতে হয়। আর কেউ যদি খুন হয়ে যায়, হত্যাকাণ্ডের শিকার হয়ে যায়, সেই হত্যাকাণ্ডের বিচার হতে হয়, যে কেউ যেই করুক না কেন, যেই কারণেই করুক না কেন। আবারও আমি জানি এই হত্যাকাণ্ডের বিচার করার দরকার নেই, এই হত্যাকাণ্ড জায়েজ আছে, এই ন্যারেটিভ বা এই মতামত, এই ফতোয়া কেউ কেউ দেন, আমি জানি, জেনেই বলছি এগুলো। ফলে একটা রাষ্ট্রে যখন এই ঘটনাগুলো ঘটে, এগুলোর বিপদ কোন জায়গায় যাবে আমি সেখানেই যাব। দেখি এবার না হয় নাস্তিকরা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন গতবার, এবার এমন একজন মানুষ হামলার শিকার হলেন, তিনি ঘটনাচক্রে বেঁচে আছেন, তাকেও হত্যা করার চেষ্টা হয়েছিল, যিনি নাস্তিক তো ননই, বিশ্বাসী এবং গভীরভাবে বিশ্বাসী মানুষ। তিনি উচ্চতম ডিগ্রি নিয়েছেন দেশের বাইরে থেকে ইসলামের ওপরে। তিনি একটা মসজিদের ইমাম, তার পেছনে অনেক মুসল্লি নামাজ পড়ে। তার সাথে ডিফারেন্স হচ্ছে কিছু কিছু ব্যাপারে তার পয়েন্ট অফ ভিউ আরেকজনের সাথে মিলছে না, তাই তাকে কুপিয়ে দিতে হবে, কুপিয়ে ফেলতে হবে, হত্যার চেষ্টা করতে হবে। আমরা তাহলে কোন দিকে যাচ্ছি এটা বুঝতে হবে, আমরা আসলে কোন দিকে যাচ্ছি। আমার মনে পড়লো খুবই বিখ্যাত একজন মানুষ, মাওলানা ফারুকি, তার কাফেলা নামে একটা প্রোগ্রাম অনেকেই দেখতেন। শোনা যায়, আমি নিশ্চিত নই যে তাকেও তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। পূর্ণাঙ্গ তদন্ত হয়ে সবকিছু বেরিয়েছে কিনা আমি নিশ্চিত নই, কিন্তু তখন বহুদিন এই আলাপ ছিল, তাকেও
হত্যা করেছেন এমন একটা অংশ যারা তার ধর্মের ইন্টারপ্রিটেশন, তার ধর্মকে দেখার ধরনকে ডিনাউন্স করে, পছন্দ করেনি। এই প্রবণতা যদি চলে, এই প্রবণতা আমাদের সমাজে আছে। আমরা আসলে এখন ধর্মের অনেকগুলো স্কুল অফ থটস একটা সমাজে আসলে একসাথে থাকতে পারছি না, পরস্পরের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ছে, এক পক্ষ আরেক পক্ষকে কাফের বলছি, এবং কাফের যদি বলা যায় তাহলে তো তাকে হত্যা করার, নিজে নিজে হত্যার সিদ্ধান্তও নেওয়া যায়। এই ধরনের মানসিকতা, এই ধরনের চিন্তার অস্তিত্ব আমাদের সমাজে আছে। বিপদ হচ্ছে এগুলো প্রত্যেকটাকে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হিসাবে দেখানো যাবে। আগে শেখ হাসিনার সুবিধা ছিল, শেখ হাসিনা জঙ্গিবাদের উত্থান দেখাতেন এবং অনেক ক্ষেত্রেই অনেককেই ধরে গ্রেফতার করে, শুধু না ক্রস ফায়ারে দিয়ে, জঙ্গি নাটক সাজিয়ে, ঘরের মধ্যে বোমা মেরে তাদেরকে হত্যা করে, এসব করে দেখাতেন যে তিনি সেভিয়ার। এখনকার ন্যারেটিভ সেটা তো আর হবে না, অর্থাৎ এই সরকারের সময়টাতে। দীর্ঘদিন থেকে, মানে 5 আগস্টের পরবর্তী সময় থেকে ভারত সরকার খেয়ে না খেয়ে এটা এস্টাবলিশ করার চেষ্টা করেছে বাংলাদেশে একটা জঙ্গি গণ অভ্যুত্থান হয়েছে, জঙ্গিরা মুভমেন্ট করেছে, এবং সেটার ফল ডক্টর ইউনূস এসছেন। ডক্টর ইউনূসের মতো মানুষ থাকার পর ওই ন্যারেটিভ, আমাদের হাজারে হাজারে লাখে লাখে মেয়ে নারীরা রাস্তায় থাকার পরও এই ন্যারেটিভ তৈরির চেষ্টা হয়েছে। কারণ 5 আগস্ট পরবর্তী সময় অনেক কিছু ঘটেছে যেগুলোকে খানিকটা হলেও এভাবে ব্যাখ্যা করা যায়। আমাদের নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টার কথা মনে আছে নিশ্চয়ই, সেখানে অনেকগুলো ঘটনাকে, আমি বহুবার সেই ঘটনাগুলোর কথা বলেছি, সামনে এনে বলা হচ্ছে যে এই ধরনের ইসলামিক এক্সট্রিমিস্টরা এক ধরনের ওপেনিং দেখছে, তারা তাদের সম্ভাবনা দেখছে। অনেক ক্ষেত্রেই সরকার তো আসলেই নির্বিকার ছিল, ভীষণ রকম নির্বিকার ছিল। এখন আমরা যখন এই কাজগুলো করি, আমরা যখন এগুলোকে বাহবা দিই, কেউ কেউ বাহবা দিচ্ছেন এই ইমামকে কোপানোকে, কারণ তারা মনে করেন যে যিনি এই কাজটা করেছেন তিনি সঠিক কাজ করেছেন, এই ক্ষেত্রে রাষ্ট্রের আর কোনো রকম কোনো দায়িত্ব নাই, এই দায়িত্ব নিজ হাতে আমরা নিয়ে নিতে পারি এবং এই কাজগুলো করতে পারি। দীর্ঘদিন থেকে এই আলাপগুলো আছে। বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রের তকমা দেওয়ার পথে আমরা ধরে টেনে নিয়ে চলে যাচ্ছি, এবং বিরাট একটা অংশ হচ্ছে আসলে এই সরকারের নির্বিকার থাকার কারণে। এই সরকার এই জায়গাগুলোতে একেবারেই নির্বিকার থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ পদক্ষেপ প্রায় সব ক্ষেত্রে নেয় না, খুব অল্প কিছু ব্যতিক্রম ছাড়া। এই নির্বিকার থাকাগুলো অনেককে আরও সাহসী করে তুলবে এবং এই বিপদ আরও বাড়াবে। আমাদের মনে রাখতে হবে আমরা একটা পৃথিবীতে বাস করি, এই পৃথিবীটা পারফেক্ট পৃথিবী না, এখানে ন্যায় বা ইনসাফ সবসময় কাজ করে না, মানতে হবে, এবং সেটা মাথায় রেখেই আমাদের আসলে চলা দরকার। আমি প্রায় একটা উদাহরণ দেই, ইরাক ধ্বংস হওয়ার জন্য ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন থাকার দরকার ছিল না, ইরাকে ওটা ছিল না, কিন্তু ওই রকমভাবে তাকে ট্যাগ করে বোমা মেরে ধ্বংস করে দেওয়া হয়েছে, ইরাককে স্থল শূন্য নেমে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের দেশে জঙ্গি থাকতে হবে, কিন্তু বাংলাদেশ জঙ্গিবাদে ভরে গেছে। এই ন্যারেটিভ তৈরি যদি হয়ে যায়, আমাদের সমূহ বিপদ আছে। আমরা অনেকে এটা ধারণাও করতে পারছি না, সমূহ বিপদ আছে। আর এটা তো সত্য, বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ডের প্রবণতা 5 আগস্ট থেকে অনেক বেশি বেড়েছে এবং সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিলাক্ট্যান্ট আছে। ফলে একটা ন্যারেটিভ তৈরি করা যাবে না তা বলছি না, বিশেষ করে ভারত যখন আমাদের শত্রু। এটা শুধু ভারতীয় মিডিয়া না, ভারতীয় মিডিয়াকে অনেকে বলতে পারেন যে সে তার ইচ্ছা করে করছে। সারা পৃথিবীতে প্রচুর টপ মিডিয়াতে ভারতীয় বংশোদ্ভূত মানুষজন গিজ করছে। আমি প্রায় বলি ভারতের সাথে আমরা ফাইট করতে যাই, কিন্তু ভারতের যোগ্যতার তেল পরিমাণ আমাদের নাই। ভারত এতটাই যোগ্য হয়ে উঠেছে, সুতরাং সে তার সেই প্রতিটা অ্যাসেট, প্রতিটা তার শক্তি ব্যবহার করবে আমাদের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার জন্য। এবং আমরাও বোকার মতো এই ন্যারেটিভগুলো তুলে দিতে চাই তাদের হাতে, সেগুলো যুক্তি তাদের হাতে তুলে দিতে চাই, এগুলো ভিত্তি তুলে দিতে চাই। এগুলো মর্মান্তিক ব্যাপার। এই কাজগুলো করে আমরা দেশের বিপদ বাড়াচ্ছি। আর বটম লাইন একটা আছেই, কে কি বললো না বললো সেটা পরের কথা। আমরা বাংলাদেশকে অন্তত এই মুহূর্তে যে ধরনের রাষ্ট্র হিসাবে দেখতে চাই, এই রাষ্ট্রের আইন বিধি মেনে আমাদের চলতে হবে। আর সেটা যদি কেউ মানতে না চায়, রাষ্ট্র তাকে সেটা মানাবে, এটা জরুরি কথা। কেউ যদি কারো ভিন্ন ধরনের ফরম্যাটের কোনো রাষ্ট্রের কথা কল্পনা করেন, সেটা তারা কিভাবে কায়েম করবেন সেটা তারা ভাববেন, সেটা কায়েম করে সেটার মতো করে তারা সেই দেশ চালাবেন। কিন্তু বাংলাদেশ যতদিন বিদ্যমান ব্যবস্থায় আছে, বাংলাদেশ যতদিন এই সংবিধান, এই আইনের অধীনে আছে, এটা সবাইকে মেনে চলতে হবে। এবং যারা এটা মেনে চলবেন না, রাষ্ট্র তাদেরকে সেটা মেনে চলতে বাধ্য করবে, সরকার তাদেরকে সেটা বাধ্য করবে।
করতেই হবে।